আছে এবং আমি বিশ্বাস করি এই 5টা সাজেশন যদি মানা যায় এবং যদি 30 বছর কাজ করা যায় তাহলে বাংলাদেশ একদম পৃথিবীর টপ 10 কান্ট্রিগুলোর একটায় চলে আসবে ইন টার্মস অফ ম্যান পাওয়ার। 1 নাম্বার, টিচ প্রবলেম সলভিং নট টুলস। এটার মানে হলো, মনে করেন আমি আপনাকে ছবি আঁকা শিখাবলাম, আঁকো। অনেক মানুষ আঁকলো, এর মধ্যে থেকে যারা মোটামুটি ভালো তাদেরকে আমি আরও গ্রুম করা শুরু করলাম, যারা অনেক ভালো তাদেরকে আমি আরও এক্সট্রা কেয়ার দেওয়া শুরু করলাম, আর অনেকে এত বাজে আঁকলো যে আমি বুঝলাম ছবি আঁকা তাদের স্কিলের মধ্যে পড়ে না, তাদের হয়তো অন্য একটা স্কিল দিয়ে আমার টেস্ট করতে হবে। সিম্পল। পুরা দুনিয়ার সবচেয়ে এফেক্টিভ এডুকেশন সিস্টেমের মধ্যে এটা হলো একটা, যেটাকে বলা হয় প্রবলেম সলভিং ওয়ে অফ টিচিং, নট টুলস বেসড টিচিং। বাংলাদেশে এই জিনিসটা করা হয় না, বাংলাদেশে করা হয় টুলস বেসড টিচিং। টুলস বেসড টিচিং মানে আসলে কি? মনে করেন সেম জিনিস আমি আপনাকে ছবি আঁকা শেখাবো। বাংলাদেশে প্রথমে শেখানো হবে রং কি জিনিস, তারপরে শেখানো হবে পেন্সিলের ইতিহাস, পেন্সিলের আবিষ্কারককে, রঙের আবিষ্কারককে, এর সাথে বাংলাদেশের রাজনীতিতে কে কে জড়িত ছিল, কার কার অবদানের কারণে পৃথিবীতে রং আসছে, বাংলাদেশে পেন্সিল আসছে, রং আসছে, ইত্যাদি ইত্যাদি। অনেক কিছুর পরে আপনাকে এক্স্যাক্ট একটা জিনিস দেওয়া হবে, এটাই আপনার রাখতে হবে। এবং আপনি গ্রামের দৃশ্য আঁকবেন, ভালো, কিন্তু আপনি যদি ভুলে এভারেস্ট আঁকে বসেন, আমি যেহেতু এভারেস্ট, আমি অ্যাজ আ টিচার যেহেতু আমি এভারেস্ট চিনি না, আমি আপনাকে এই কারণে খারাপ মার্কিং দিব, কারণ আপনি এমন একটা জিনিস আঁকছেন যে জিনিসটা আমার নলেজের ভিতরে নাই। সো আপনার পরীক্ষাটা সবসময় হবে আমার নলেজের ভিতরে। আমার নলেজের বাইরের কিছু যদি আপনি করে ফেলেন তাহলে অ্যাকচুয়ালি আপনি নেগেটিভলি পানিশড হবেন, বিকজ আপনি আমার ইনস্ট্রাকশনের বাইরের একটা কাজ করছেন। আপনার মনে হইতেছে ধুর এগুলা কি হয় নাকি? রং পেন্সিল নিয়ে হয়তো হয় না, বাট এক্স্যাক্টলি এই জিনিসটাই হয়। আপনাকে আমি 12 বছর ধরে ইংরেজির গ্রামার শিখাই। আপনি যেভাবে ওই যে রং পেন্সিলের আবিষ্কারককে, কাগজের আবিষ্কারককে, এগুলো আপনি বুঝছেন, ওইভাবে আপনি একদম ইংরেজির গ্রামার খুব ভালো পারেন। আপনি এই যে চৌধুরী অ্যান্ড হোসেন, রেন অ্যান্ড মার্টিন, এগুলো সব খুব ভালো পারেন, কিন্তু আপনি 2 লাইন ইংরেজিতে বলতে পারবেন না। আমি 2 লাইন ইংরেজিতে কারোর সাথে কথা বলতে পারবো না। আমি যদি ফ্রি ফ্লোয়িং কনভারসেশনাল ইংলিশের চেষ্টা করি, পারবো না। আমি দেখা যাবে কিছু একটা সুন্দর যদি ইন্টারেস্টিং লিখতে হয়, আমার যদি মুখস্থ করা না থাকে, যদি ওটা ওই যে কীভাবে জার্নি বাই বোট টোট ওই অ্যাঙ্গেলের কিছু না হয়, নর্মাল কিছু হয়, দেখা যাবে আমি লিখতে পারতেছি না। যারা পারে তারা স্কুল সিস্টেম থেকে শিখা পারে নাই, তারা পারে কারণ তারা ইংরেজি সিনেমা দেখে, কারণ তারা ইংরেজি টিভি সিরিজ দেখে, কারণ তারা ইংরেজিতে রেগুলারলি কনভার্স করে তাদের ফ্রেন্ডদের সাথে। এডুকেশন সিস্টেম তার 2 পয়সার উপকারেও আসে নাই। আন্ডারস্ট্যান্ড হোয়াট এডুকেশন ইজ ফর, এটা একটা ফিলোসফিক্যাল ডিবেট। হাউএভার এটা খুব সিম্পল একটা জিনিস এবং এটাকে গোলায় ফেলার কোনো মানে নাই, তারপরেও এটাকে আমরা রেগুলারলি গোলায় ফেলি। স্কুল, কলেজ, মাদ্রাসা, দেশ, কালচার, সমাজ, এগুলো সব আলাদা আলাদা জিনিস। এদের সবার একে অন্যের সাথে কাজ করার কথা। হাউএভার এগুলার কোনোটাই অন্য আরেকটা রিপ্লেসমেন্ট না। আপনি যখন একটাকে আরেকটা রিপ্লেসমেন্ট ভাবেন তখন খুব বড় কিছু সমস্যার সৃষ্টি হয়। সমস্যাগুলো কি কি? আপনার মনে হইতে পারে যে আমি একজনকে স্কুলে পাঠাবো ভালো মানুষ বানাইতে, বাট আমরা জানি যে স্কুল ভালো মানুষ বানানোর কারিগর না। অনেকে বলবে হয়তো হ্যাঁ, বাট অ্যাকচুয়ালি না। ভালো মানুষ বানানোর প্রাইমারি দায়িত্ব হইল পরিবারের, সেকেন্ডারি দায়িত্ব হইল তার আশপাশের সমাজের, থার্ড দায়িত্ব হইল তার কালচারের। স্কুল আপনাকে ভালো মানুষ বানাইতে পারবে না। স্কুল যদি আপনাকে ভালো মানুষ বানাইতে পারতো তাহলে সেম স্কুল থেকে বের হয়ে একজন মানুষ খুব ভালো আর একজন মানুষ হেলমেট পরে গুলি করে এরকম হইতো না। সেম স্কুল থেকে বের হয়ে সবাই খুব ভালো মানুষ হইতো। এরকম নেইবারহুডের দায়িত্ব ভালো মানুষ বানানো, নেইবারহুডের পরে আপনার সমাজের দায়িত্ব ভালো মানুষ বানানো, এরপরে আপনার কালচারের দায়িত্ব ভালো মানুষ বানানো। স্কুল অনেক পরে আসে। স্কুলকে আপনি এটার দায়িত্ব দিয়ে চুপচাপ বসে থাকতে পারেন না। প্রত্যেকটা কাজের একটা বয়স থাকে। আমি স্কুলে প্রতিদিন জাতীয় সঙ্গীত গাইতাম, আমি স্কুলে প্রতিদিন শপথ পড়তাম, মুখস্থ হয়ে গেছিলো একসময়, এত পড়তাম। হাউএভার আমরা কিন্তু কেউ ইন্টারনালাইজ করে, স্কুল আপনার বাচ্চাকে শিখাবে লিডারশিপ, স্কুল আপনার বাচ্চাকে শিখাবে কোলাবোরেশন, অন্যদের সাথে কীভাবে কাজ করতে হয়, স্কুল আপনার বাচ্চাদের শিখাবে ডিসিপ্লিন, স্কুল আপনার বাচ্চাদের কিছু একাডেমিক জিনিসপত্রও শিখাবে, বেসিক যে নলেজ, বেসিক যে দুনিয়ার নলেজ, এগুলো সব স্কুল আপনাকে শিখাবে। বাট স্কুল আপনার বাচ্চাকে নৈতিকতা শিখাবে না। লেন্থ অফ এডুকেশন। আমরা সবাই জানি মানুষের অ্যাকচুয়াল শিক্ষা শুরু হয় তার কর্মক্ষেত্রে প্রবেশের পরে। অন দ্য জব, ওজেটি, যে অন দ্য জব ট্রেনিং হাবিজাবি বলে যেগুলো, ওগুলা আমরা স্কুলে যা শিখে আসছি খুবই ভালো, আমাদের বেসিক নলেজ হয়েছে খুবই ভালো। বাট অ্যাকচুয়ালি আমরা যখন কাজকর্ম শুরু না করতেছি, অ্যাকচুয়ালি আমাদের যখন রিস্ক রেওয়ার্ড রেশিও না আসতেছে, ততদিন পর্যন্ত মানুষ কিছু শিখে না। এটা সত্যি কথা। আপনি, আমি, আমরা সবাই আমাদের 99% যা যা শিখছি সব কাজ করতে করতে শিখি। তারপর 2 বছর আমরা কলেজে পড়ি, এরপর 4 বছর আমরা ব্যাচেলর, এরপরে 1 বছর বা 2 বছর আমরা মাস্টার্স করি, তারপরে আবার অনেকে আছে MBA করে আরও 1 বছর। প্রায় 20 বছর ধরে, এবং প্রাইম 20 বছর, এটা কিন্তু আপনার 60 বছর থেকে 80 বছরের সময়ের কথা আমি বলতেছি না। আপনার বয়স যখন 15-16 তখন থেকে, বা আপনার বয়স যখন 10 তখন থেকে 30, একদম প্রাইম একটা টাইম আপনার জীবনের। এই প্রাইম 20 বছর আপনি র্যান্ডম জিনিসপত্র শেখার পিছনে কাটায় দিচ্ছেন। এটার কি কোনো মানে হইতে পারে? 2টা জিনিস করতে হবে আমাদের। এক, আমাদের স্কুল ছোট করতে হবে।
8 বছরের ভিতরে নিয়ে আসতে হবে জিনিসটা। পুরো জিনিসটাকে 12 বছর টানার কোনো মানে নেই। প্লে, নার্সারি, কেজি 1, তারপরে 1, এই ঢঙের আসলে কোনো মানে নেই। এর জন্য যদি সিলেবাস ছোট করা লাগে খুবই ভালো, এর জন্য যদি ক্লাস কমাইতে লাগে খুবই ভালো। ক্লাস 7-এর পরে যায় ব্যাচেলর শুরু হবে, ক্লাস 8-এর পরে যায় ব্যাচেলর শুরু হবে, কোনো সমস্যা নেই। বাট এটা আমাদের কমায় আনতেই হবে। আমরা আমাদের তরুণ সমাজের মূল্যবান জীবনের বছর নষ্ট করতেছি র্যান্ডম জিনিসপত্র পড়ায়। এটা হইতে পারে না। স্কুল শেষ হবে, সবাই ডিরেক্টলি চলে যাবে হয় ভোকেশনালে, বা যারা স্টেম এডুকেশনে আগ্রহী তারা চলে যাবে ব্যাচেলারে। আমি আপনাদের একটা গল্প বলি। আমার সাথে আমাদের এজেন্সিতে কাজ করতো একটা ছেলে, নাম বললে আসলে সমস্যা হইতো না, আইরিশ ছেলে, বাট নাম বললাম না, নাম অত রেলেভেন্ট না। তো আমাদের সেলসে কাজ করে, আমি নিজে ওকে হায়ার করছি। খুব ভালো ছেলে, খুব ভালো সেলসে কাজ করে, জিম নিয়ে খুব সিরিয়াস, প্রতিদিন সকালবেলা জিমে যায়, জিমের থেকে অফিসে আসে। মোটামুটি সবাই আমরা ওকে পছন্দ করি, ভালোও করতেছে, বেশ ইনকামও হচ্ছে। হঠাৎ ওই ছেলে আমাকে একদিন বলতেছে যে খালিদ, তোমার সাথে আমি একটু কথা বলবো, একটা মিটিং দরকার। তো আমি ওকে নিয়ে 3 তলায়, তখন আমাদের কোভিডের আগের কথা এটা, তো 3 তলায় আমাদের অফিস ছিল, আমি ওকে নিয়ে দোতলায় গেছি। আমি সাধারণ মিটিং দোতলায় করতাম। গিয়ে বলতেছে যে আমি চাকরি ছেড়ে দিব। আমার তো তখন আমি আয়ারল্যান্ডে আসছি 2-3-4 বছর হয়তো হয়েছে। তো আমার মাথায় আসছে যে ছেড়ে দিচ্ছে, মনে হয় অন্য কোনো এজেন্সিতে যাবে বা অন্য আরও ভালো কোনো অপরচুনিটি পাইছে, এই জন্য যাবে। তো ছেড়ে দিচ্ছ, ওকে ঠিক আছে ছেড়ে দিও, কোথায় যাচ্ছ? আমি ইলেকট্রিশিয়ান হব। চিন্তা করেন, ও সেলস টিমে কাজ করে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে। ও ঠিক করছে ও ইলেকট্রিশিয়ান হবে এখন। তারপরে ও আসলেই ছেড়ে দিল। ও তারপরে ইলেকট্রিশিয়ান স্কুলে ভর্তি হইল, পড়াশোনা করলো 2 বছর, ভোকেশনাল ডিগ্রি নিল, ডিগ্রি নিয়ে এরপরেও ইলেকট্রিশিয়ান হয়ে গেল। এই কারণে ওর সমাজে ওর রেসপেক্ট কমে নাই, ওর রেসপেক্ট বাড়ছে, ওর ইনকামও বাড়ছে। আমার গাধার সাইকোলজি যেটা বাংলাদেশি, আমার মাথার মধ্যে আমার মনে হয়েছে ডিজিটাল মার্কেটিংয়ের থেকে তো ইলেকট্রিশিয়ান খুবই বাজে একটা রোল, সো ও কেমন বোকার মতো একটা কাজ করতেছে। আমি যেহেতু বাংলাদেশি, সো আমি জিনিসটা ধরতেই পারি নাই যে ইলেকট্রিশিয়ান আসলে ডিজিটাল মার্কেটিংয়ের থেকে আরও অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ও এতদিন পর্যন্ত আরেকজনের চাকরি করতো, এখনও নিজে ইলেকট্রিশিয়ান হয়ে নিজের কোম্পানি সেট আপ করতেছে, খুব ভালো আছে ছেলেটা। এই কাহিনী আমি আপনাদের এই জন্য বললাম, সেটা হলো আননেসেসারি এডুকেশন কীভাবে ক্ষতি করে মানুষের। আপনি 8 বছর একজনকে স্কুলে পড়ান, 8 বছর স্কুলে পড়ানোর পরে তাকে ডিসাইড করতে দেন যে সে স্টেম এডুকেশনের দিকে যাবে। সে ডাক্তার হইতে চাইলে সে মেডিকেল কলেজে ভর্তি হয়ে যাক, ইঞ্জিনিয়ার হতে চাইলে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়ে যাক, ভোকেশনাল ডিগ্রি নিতে চাইলে ওইরকম কোনো একটা ইলেকট্রিশিয়ান স্কুল টুলে ভর্তি হয়ে যাক। তার জীবন সে ফিগার আউট করা শুরু করুক, এরপরেই যাতে করে তার যদি ভুল হয়ও তার হাতে এনাফ 4 বছর থাকে ওই ভুল রেকটিফাই করার, ওই ভুল ঠিক করার। আপনি তাকে 20 বছর পড়ায়, 25 বছর পড়ায় যখন ছেড়ে দিচ্ছেন কর্মক্ষেত্রে, তার বয়স হয়ে যাচ্ছে, তার উপর রেসপন্সিবিলিটি চলে আসতেছে, তার বাবা মার বয়স হয়ে যাচ্ছে, তাদের অনেকে বিয়ে করে ফেলছে, তাদের বাচ্চা কাচ্চা হয়ে যাচ্ছে, এত রেসপন্সিবিলিটি তার মধ্যে চলে আসতেছে যে ওই যে আমি যে ছেলেটার এক্সাম্পল নিলাম, ও যেরকম হঠাৎ করে ঠিক করলো যে আমি এখন ইলেকট্রিশিয়ান হয়ে যাব, এই ডিসিশন সে নিতে পারবে না বাংলাদেশের একটা মানুষ, কারণ তার উপর অলরেডি পাহাড়ের মতো বোঝা চেপে বসছে। সে এই জিনিসের থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো এডুকেশনের লেন্থ কমানো। সেকেন্ড যে জিনিস সেটা হলো ইম্পর্ট্যান্ট জিনিস পড়ানো বাড়াইতে হবে। আমি এই যে ভিডিও শুরুতে যে এক্সাম্পলটা আপনাদের দিলাম, এই ধরনের আজাইরা জিনিস পড়ানোর কোনো মানে নেই। এই ধরনের আজাইরা জিনিস পড়ানোর বদলে আমাদের পড়াইতে হবে ট্যাক্সেশন বাদ দেন, অ্যাকাউন্টিং, বেসিক পার্সোনাল ফাইন্যান্স, কোন জায়গায় টাকা ইনফ্লেশন কী জিনিস, টাকা বাড়ে না কমে, অ্যাকচুয়াল কাজে আসে, এইরকম জিনিসপত্র আমাদের এডুকেশন সিস্টেমে খুব কমই শেখানো হয়, যেটা খুবই খারাপ একটা ব্যাপার। এরকম অ্যাকচুয়াল কাজে আসা জিনিসপত্র আমাদের শেখানো বাড়াইতে হবে। P&L স্টেটমেন্ট কীভাবে বানাইতে হয় এটা সবার জানতে হবে। বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ বিজনেস আমাদের সবার জানতে হবে। ইন্টারেস্টের পজিটিভস কি, ডাউনসাইডস কি সবার জানতে হবে। ইনফ্লেশনের পজিটিভস কি, ডাউনসাইডস কি, টাকা ব্যাপারটা কীভাবে কাজ, এগুলো বেসিক নলেজ। আমি লিস্টার কত বড় করবো, মূল কথা হলো আমাদের বেসিক নলেজ এডুকেশনের ভিতরে বাড়াইতে হবে, আজাইরে জিনিসপত্র এডুকেশনের ভিতরে কমাইতে হবে। ফোর্থ, স্কুল সিস্টেমের ভিতরে এন্টারপ্রেনারশিপ ইনক্লুড করতে হবে, ইটস আ মাস্ট। কারণ আপনি যদি স্কুল সিস্টেমের ভিতরে এন্টারপ্রেনারশিপ ইনক্লুড না করেন, বাংলাদেশ এমনিতেই এন্টারপ্রেনারশিপ লাভিং দেশ না, আমরা ব্যবসায়ীদের ভালোবাসা দেশ না, এবং এটার অনেক যৌক্তিক কারণও আছে। আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে একজন ব্যবসায়ী বেশিরভাগ সময় একজন খারাপ মানুষ হয়েছে। এমনিতেই বাংলাদেশে বড় লোকদের খারাপ মানুষ ধরা হয়, কারণ ধরে নেওয়া হয় বড় লোকরা বেশিরভাগই অনৈতিক উপায়ে বড় লোক হয়েছে। সো বড় লোকদের উপরে একটা স্টিগমা আছে আমাদের। একই সাথে আমরা ব্যবসায়ীদেরকেও খারাপ মানুষ ধরি, কারণ ব্যবসায়ীদের উপরেও আমাদের একটা স্টিগমা আছে, এবং এই কারণে আপনারা দেখবেন কোম্পানির মালিকের অনেক সমস্যা হয় বিয়ে করতে, কোম্পানির মালিকের অনেক সমস্যা হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে, ওই সেম কোম্পানির যে চাকরি করে, যে প্রত্যেক মাসে বেতন পায়, তার তো সমস্যা হয় না কোনো কিছু করতে, কারণ তার চাকরি আছে। বাট যে ব্যবসা করে সে অনেক রিস্কের মধ্যে থাকে। সমস্যাটা কি হয় এতে সমস্যা যেটা হয়, জেনারেশনের পর জেনারেশন ব্যবসায় নিরুৎসাহিত হয়ে যায়। এটা হয়ে গেছে অলরেডি। গত 30 বছরে আপনি যে কোনো র্যান্ডম স্কুলের যে কোনো একটা বাচ্চার এইম ইন লাইফ উঠায় দেখেন, আপনি দেখবেন ডাক্তার ইঞ্জিনিয়ার, পাইলট, ডাক্তার ইঞ্জিনিয়ার, কিছু ক্রিকেটারও হয়তো আপনি পাবেন।
ব্যবসায়ী পাবেন না। সো মানুষের সাইকোলজিক্যালি এটা ভিতরে চলে আসছে যে ব্যবসা করা যাবে না আর যাই করি। ক্ষতিটা কি হইলো? ব্যবসা যদি না থাকে এমপ্লয়মেন্ট কোত্থেকে? জেফ বেজোস বা একজন ইলন মাস্ক লাখ লাখ মানুষকে চাকরি দেয়, লাখ লাখ লাখে লাখে চাকরি দেয়। অ্যামাজনে কাজ করে 4 লাখ বা 5 লাখ, মাইক্রোসফটে কাজ করে হয়তো 15 লাখ, ম্যাসিভ নাম্বার অফ পিপলকে চাকরি দেয়। এবং এই এক একটা মানুষের এক একটা কোম্পানি 20টা 30টা 40টা 50টা গার্মেন্টস ফ্যাক্টরির সমান। সো আপনি যখন ব্যবসায়ী হওয়াকে নেগেটিভলি দেখাবেন তখন লং টার্মে আপনার দেশের ইকোনমি সাফার করবে, আপনার দেশ অন্য একটা দেশের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। কারণ আমরা নিজেরা কিছু বানাই না, আমরা নিজেরা কিছু করি না। খারাপ কিছু মানুষ ব্যবসা বাণিজ্য করে, নর্মাল মানুষের ব্যবসায় কোনো আগ্রহ নাই। এই জিনিস সলভ করবো কীভাবে? আমাদের এন্টারপ্রেনারশিপ স্কুল লেভেল থেকেই মানুষকে পড়াইতে হবে। এবং ট্রু এন্টারপ্রেনারশিপ মানে কিন্তু এটা না যে এখন তুমি বিল গেটসের জীবনী মুখস্থ করে পরীক্ষা দাও। অ্যাকচুয়াল বিজনেস দাঁড় করানো শেখানো, অ্যাকচুয়াল বিজনেস কী কী দাঁড়াচ্ছে এগুলো ইন্টারেস্টিং ওয়েতে প্রেজেন্ট করা, ওই ব্যাপারগুলো আমাদের করতে হবে বাচ্চাদের জন্য, যাতে তার মনে হয় হ্যাঁ বড় হয় আমি একটা বড় কোম্পানি দাঁড় করাবো, বড় হয় আমার কোম্পানিতে 30 জন কাজ করবে, 50 জন কাজ করবে, আমি এশিয়ার সবচেয়ে বড় এই কোম্পানি দাঁড় করাবো, এখন থেকে আমি কাজ করা শুরু করি। ওই জিনিস তখনই সম্ভব যখন আপনি স্কুল লেভেল থেকে এন্টারপ্রেনারশিপ ইনক্লুড করবেন।